AGT Live 24/7. This is AGT Live 24/7. কনভেনশনে C87 ও C98 অবিলম্বে অনুমোদন করতে হবে। মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে হবে। খাদ্য, ওষুধ, কৃষি উপকরণ ও যন্ত্রপাতির উপর থেকে জিএসটি প্রত্যাহার করতে হবে। পেট্রোলিয়াম পণ্য ও রান্নার গ্যাসের উপর কেন্দ্রীয় অবকাঠামো ধর্মঘটের বিষয়বস্তু নিয়ে আলোচনা সংঘটিত হয়েছে। এই আলোচনার সঙ্গে আমি কয়েকটা বিষয় যুক্ত করতে এবং ধর্মঘটের সমর্থনে ছাত্র যুব সংগঠনের সর্বোচ্চ সাহায্য এবং সহযোগিতার আহ্বান রাখতে কয়েকটি কথা এখানে যুক্ত করব। এই সময়ের মধ্যে আমরা লক্ষ্য করেছি একটা চরম দক্ষিণপন্থী কর্পোরেট স্বার্থ রক্ষাকারী সরকার এই দেশের ক্ষমতায় রয়েছে, যারা বিভিন্ন প্রলোভনের মধ্য দিয়ে এবং জায়গাটাকে সংকুচিত করার জন্য কেন্দ্রীয় সরকার উদ্যোগ গ্রহণ করেছেন। রেগা প্রকল্প, সেই রেগা প্রকল্প চালু হওয়ার পর থেকে আমরা বিশেষ করে যারা ত্রিপুরা রাজ্যে রয়েছি আমরা লক্ষ্য করে আসছি, রেগায় যারাই কাজ করেন রেগা শ্রমিক, তাদের মধ্যে প্রায় 70% থাকেন মহিলা শ্রমিক। এই মহিলা শ্রমিকরা রেগা কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে, রেগার কাজের মধ্য দিয়ে পরিবারের কিছুটা আর্থিক স্বয়ংভূরতা দেওয়ার চেষ্টা করেন। যে রেগা প্রকল্পে বিগত দিনে রাজ্যের বামপন্থী ফ্রন্ট সরকার বারবার কেন্দ্রীয় সরকারের বিরোধী দলের সরকার কেন্দ্রে, তারপরেও রাজ্যের বামপন্থী ফ্রন্ট সরকার প্রথম পুরস্কার ছিনিয়ে আনত। আর আজকে 2018 সাল থেকে 2025 সাল প্রতি বছর রেগার বরাদ্দ শুধু কমছেই কমছে। আক্রান্ত হচ্ছেন কারা? আক্রান্ত হচ্ছেন আমার রেগার মহিলা শ্রমিকরা। তাদের কাজের জায়গাটা সংকুচিত হচ্ছে, তাদের পাওনাটা সংকুচিত হচ্ছে। এবছর গত 2023-24 অর্থ বছরে রেগার মাত্র 59 দিন কাজ হয়েছে। সেই 59 দিন কাজও প্রত্যেক শ্রমিক পাননি। এই 59 দিনের মধ্যে একটা বিরাট অংশ রয়েছেন যারা থাপ্পলদারদের কাজ দিতে গিয়ে ব্যয় করা হয়েছে। রেগার কাজ করছেন 3 মাস, 4 মাস, 5 মাস কোথাও অতিক্রান্ত হয়ে যাচ্ছে, কিন্তু সঠিক সময়ে মজুরি পাচ্ছেন না। তাই যেখানে আমার মহিলা শ্রমিকরা, অসংগঠিত ক্ষেত্রের মহিলা শ্রমিকরা তাদের কাজের গ্যারান্টি খুঁজে পেতেন, অঙ্গনারী, আশা, মিড ডে মিল, জাহাজ ভাঙা শিল্প, রেগা ইত্যাদি জায়গায় প্রতিটা ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের বরাদ্দ কমিয়ে আনছেন আর মহিলাদের কাজের জায়গাটাকে সংকুচিত করে দিয়ে তাদের অর্থনৈতিক স্বয়ংভরতার পথটাকে খাটো করে দিচ্ছেন। কাজে এইরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে দেশের আপামর জনগণের স্বার্থ যেখানে রয়েছে, তার সঙ্গেও মহিলা শ্রমিকদের এবং অসংগঠিত ক্ষেত্রে বিশেষ করে মহিলাদের স্বার্থটা জড়িয়ে রয়েছে। তাই আমি সকল অংশের যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, আপনারা লক্ষ্য করেছেন মহকুমা ভিত্তিক বিভিন্ন অঞ্চল এলাকায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়িত করার জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। এই পরিকল্পনাগুলোকে যেমন আমরা বাস্তবায়িত করব প্রত্যেকটা মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে, তার পাশাপাশি গোটা মহকুমা এলাকার প্রত্যেকটা জনগণের কাছে যার যেখানে যে সুযোগটুকু রয়েছে সেই সুযোগটুকুকে কাজে লাগিয়ে ধর্মঘটের দাবি সনদের সমর্থনে বার্তা পৌঁছে দিয়ে একটা ঐতিহাসিক ধর্মঘটের আমরা রূপ দিতে চাই। হাট বাজার, স্কুল, কলেজ, অফিস, আদালত সমস্ত কিছুকে স্তব্ধ করে দিয়ে জানান দিতে চাই ত্রিপুরা রাজ্য নয়, গোটা দেশের ছাত্র, যুবক, শ্রমিক, কৃষক, পিছিয়ে পড়া অংশের মানুষ, খেতমজুর, দিনমজুর সহ আপামর জনগণ কেন্দ্রীয় সরকারের জনস্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে আগামী দিনে এই ধর্মঘটই শেষ নয়, আরো বৃহত্তর ধর্মঘট সফল করার জন্য, বৃহত্তর ধর্মঘট সংগঠিত করার জন্য আমরা ময়দানে আছি। এই বার্তাটুকু সবার কাছে পৌঁছে দেবেন। ধর্মঘট সর্বাত্মক সফল হোক এই কামনা রেখে সবাইকে আবারও আমার যথোপযুক্ত শ্রদ্ধা এবং অভিনন্দন জানিয়ে, দেখবেন র্যাপটাকস বলে একটা ওষুধ কোম্পানি আছে। এই র্যাপটাকস ওষুধ কোম্পানির কর্মচারীদের সাথে ম্যানেজমেন্টের মালিকদের সমস্যা তৈরি হয়েছিল। তখন
এই শ্রমিক কর্মচারীরা তারা তাদের সমস্যা নিয়ে সুপ্রিম কোর্টে যান, মজুরি সংক্রান্ত সমস্যা নিয়ে। তখন সুপ্রিম কোর্ট একটা ফর্মুলা দিয়েছিল। সেই ফর্মুলাতে সুপ্রিম কোর্ট বলেছিল যে একজন মানুষ যখন কাজ করবেন তাকে কম করে হলো একটা ন্যূনতম মজুরি দিতে হবে। এই ন্যূনতম মজুরিটা কিসের উপর ভিত্তি করে ঠিক হবে? একজন যিনি কাজ করছেন ওনার পরিবারে বড় 3 জন মানুষ আছেন, এটা ঘরে ঘরে নিতে হবে। ধরুন স্বামী কাজ করছেন, একজন পুরুষ মানুষ কাজ করছেন, তাহলে তার স্ত্রী আর তার পরিবারে একজন বড় মানুষ, আর যদি বাচ্চা থাকে তাহলে 2 জন। আর বড় হলে ছেলে বা মেয়ে যদি হয় 1 জন হিসেব ধরে 3 জনের পরিবারের খাবারের জন্য ন্যূনতম খরচ। আরাম আয়াস না, আমি প্রতিদিন আপেল খাবো, প্রতিদিন আঙুর খাবো, প্রতিদিন ইলিশ মাছ খাবো, সেই হিসেব না। আমার চালের জন্য, নুনের জন্য, তেলের জন্য, সামান্য কিছু সবজির জন্য, সামান্য কিছু ডালের জন্য, আর মাসে হয়তো একদিন মাছ খাওয়ার জন্য যে খরচা হয় সেই খরচাটা হলো আমার খাদ্যের খরচ। দ্বিতীয় হচ্ছে আমার পরিধেয় বস্ত্র, তার একটা হিসেব আছে। পরে একজন মানুষের 27 মিটার কাপড় হিসেব করে ধরা হয়েছে, বছরে একজন মানুষের সব মিলিয়ে 27 মিটার কাপড়, সেটা হিসেবে এসছে। আর তার সাথে তার মাথা গুজবার জন্য একটা ঠাই চাই, একটা ঘর যদি ভাড়া করে তার জন্য খরচা পত্র আছে, আর তার ছেলের বা মেয়ের শিক্ষার জন্য কিছুটা খরচা, আর স্বাস্থ্য রক্ষা করার জন্য কিছু খরচ। এই যে ন্যূনতম প্রয়োজন একটা মানুষের, তার পরিবারের, সেই ন্যূনতম প্রয়োজনটা হিসেব করে ওই সময় সুপ্রিম কোর্ট বলেছিল 18,000 টাকা। এখন মূল্যবৃদ্ধির ফলে এই হারটা বেড়ে হয়েছে 26,000 টাকা। দেখবেন আমাদের দাবির মধ্যে আমরা 26,000 টাকা রেখেছি। এখন এই যে রেগা শ্রমিকদের কথা বলছিলাম, এই যে 600 টাকা, আমরা 18,000 হিসেবেই 600 বলছি এখনো। আরে বাবা, আমার ত্রিপুরা রাজ্যে কত রেগা শ্রমিকরা এখন 200 সামথিং বোধহয় পার, কত ভাই? 252। তাহলে 252, এখন ওই 340 যে বলেছে বিজেপি, কবে বলেছে? আজ থেকে 7 বছর আগে বলেছে। আজ থেকে 7 বছর আগে বলেছে, এটাও এখন পর্যন্ত 340 টাকা কার্যকর করতে পারেনি। তার জন্য আমরা 600 টাকা বলছি সারা দেশের জন্য, আর 200 দিনের কাজের কথা বলছি। রেগা এমন একটা প্রকল্প, রেগাটা যদি না থাকতো আমাদের ভারতবর্ষে, তাহলে ভারতবর্ষের অর্থনীতি এতদিনে ভেঙে তছনছ হয়ে যেত। ভারতবর্ষের অর্থনীতি বলে কিছু থাকতো না। আমাদের দেশের অর্থনীতিবিদরা, অমর্ত্য সেনের নাম হয়তো আপনারা শুনেছেন অনেকে, নোবেল লরিয়েট, নোবেল পুরস্কার প্রাপ্ত আমাদের দেশের অর্থনীতিবিদ, তিনি সহ পৃথিবীর আরো বিভিন্ন দেশের অর্থনীতিবিদরা যারা ভারতবর্ষ নিয়ে চর্চা করেন, তারা বলেছেন রেগাটা না থাকলে পর ভারতবর্ষের অর্থনীতি শেষ হয়ে যেত। কারণ একবার একটা রং উঠেছিল 2014 সালে, আমরা তখন পার্লামেন্টে ছিলাম। পার্লামেন্টে মোদী নিজে কিছু বলেননি, কিন্তু মোদীর এমপিদের দিয়ে রেগার উপর, রেগার যখন রেগা নিয়ে বাজেটে সেখানে বরাদ্দ ধরা হয়েছে, তার উপর মোদী তার এমপিদের দিয়ে রেগাকে আক্রমণ করে বক্তব্য রাখিয়েছেন, বিজেপির এমপিদের দিয়ে। একের পর এক এমপিরা উঠে বলছে রেগা একেবারে কোনো কাজই করছে না, এ দিয়ে টাকা নষ্ট হচ্ছে, দেশের কোনো লাভ হচ্ছে না, উপকার হচ্ছে না, রেগাটা বন্ধ করে দেওয়া ভালো। মোদী তার এমপিদের দিয়ে বলিয়েছিলেন, তাতে সবাই বুঝে নিয়েছে এটা বিজেপির লক্ষ্য, রেগাটা বন্ধ করে দেওয়া হচ্ছে লক্ষ্য বিজেপির। তখন সেই সময়ে সারা পৃথিবী এবং দেশের অর্থনীতিবিদরা বলেছেন যে এটা বন্ধ হলে ভারতবর্ষের সর্বনাশ হবে। সারা ভারতবর্ষে প্রতিবাদ উঠেছে, তার জন্য রেগা বন্ধ হয়নি। কিন্তু বন্ধ না হলে কি হবে? কায়দা করে প্রতি বছর টাকা কমাচ্ছে। যেমন গত বছর ছিল রেগার বরাদ্দ 84,000 কোটি টাকা, এবছরও 84,000 কোটি টাকা। সাদা চোখে দেখলে পর মনে হবে সমানিত, গত বছরও 84,000 আর এবছরও 84,000 কোটি টাকা। তো আপনারা যারা আছেন এখানে, আপনি গত বছর 100 টাকা দিয়ে যে জিনিস কিনতে পারতেন, যতটুকু মসুর ডাল কিনতে পারতেন, যতটুকু মুগ ডাল কিনতে পারতেন 100 টাকা দিয়ে, এবছর পারেন? এই টাকা দিয়ে এটা কিনতে কম করেও আপনার 120-25 টাকা লাগে। গত বছরের ওই জিনিসটা সমপরিমাণ জিনিস কিনতে আপনাকে 120-25 টাকা খরচা করতে হচ্ছে। তাহলে রেগাতে 84,000 কোটি টাকা এবছরও বরাদ্দের অর্থ হচ্ছে, তার বরাদ্দটা কমিয়ে দিয়েছে, কায়দা করে কমিয়ে দিয়েছে।
কারণ বাজেটে বরাদ্দ বাড়ে কিন্তু প্রতি বছর। টোটাল যে বাজেট ভারতবর্ষে, তাতে দেখবেন গত বছর যা টোটাল বাজেট ছিল এবছর তার চাইতে বেশি। তাহলে রেগা যেটা সবচাইতে দেশের 10 কোটির উপর পরিবার এই রেগাতে কাজ করেন, আর এই 10 কোটি পরিবার তারা হচ্ছেন সমাজের সবচাইতে দরিদ্র অংশের মানুষ। তাহলে এই মানুষদের সাহায্যের জন্য এটা গেলে পর কি, এটা কিছু মানুষের হাতে কিছু পয়সা গেল তা নয়। সমাজের যেমন উন্নয়নে কাজ হলো, মানুষের হাতে পয়সা গেলে, পয়সাটা গেলে কি হয়, পয়সাটা গেলে পর যখন মানুষের হাতে ধরুন এই যে